মার্ক্সবাদ শ্রেণী সংগ্রামের তত্ত্ব। মার্ক্সবাদের যে কোনো নীতি আলোচনা করার সময় যদি ভূমিকা হিসাবে মার্ক্সবাদের সংজ্ঞা, উৎস, মূল তত্ত্ব আর নীতিগুলি সম্পর্কে একটা প্রাথমিক ধারণা লিখে নেওয়া যায় তাহলে ভালো হয়। উত্তরটা সেইভাবেই শুরু করছি। ভূমিকা। ভিআই লেনিনের মতে মার্ক্সের দৃষ্টিভঙ্গি ও শিক্ষামালার নামই হলো মার্ক্সবাদ। মার্ক্সবাদ নামটা শুনলেই বোঝা যায় যে মার্ক্সের চিন্তাধারা প্রতিফলিত হয়েছে এই তত্ত্বের মাধ্যমে। কিন্তু মার্ক্সবাদের মূল বিষয়বস্তু, উদ্দেশ্য এবং প্রকৃত স্বরূপ অনুধাবন করা যাবে পরবর্তী সংজ্ঞায়। পরবর্তী সংজ্ঞাটা হলো মার্ক্সবাদ হলো সমাজবিজ্ঞানের অন্যতম শাখাসমূহের যথা রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, ইতিহাস এবং দর্শনের সমন্বয়ে গঠিত এক মৌলিক ব্যবহারিক চিন্তাধারা, যার মাধ্যমে মার্ক্স ও এঙ্গেলস মানব সমাজের উৎপত্তি, বিকাশ, প্রকৃতি ও ভবিষ্যৎ বৈজ্ঞানিক দৃষ্টিতে ব্যাখ্যা করে এই সিদ্ধান্ত প্রতিষ্ঠিত করেন যে বহিঃপ্রকৃতির পরিবর্তনের মতোই সার্বজনীনভাবে প্রযোজ্য কতগুলি সাধারণ নিয়ম অনুসারে মানব সমাজেরও পরিবর্তন ঘটে এবং সেই নিয়মগুলি সম্পর্কে অর্জিত জ্ঞানের প্রয়োগের মাধ্যমে সমাজের পরিবর্তন করা সম্ভব। সংজ্ঞাটার অনেকগুলো পার্ট আছে, প্রত্যেকটা পার্টকে আলাদা করে কালারিং করা হয়েছে যাতে বুঝতে সুবিধা হয়। এবার পার্ট বাই পার্ট আলোচনা করছি। মার্ক্সবাদ হলো সমাজবিজ্ঞানের অন্যতম শাখাসমূহের যথা রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, ইতিহাস এবং দর্শনের সমন্বয়ে গঠিত এক চিন্তাধারা। অর্থাৎ মার্ক্সবাদ সমাজবিজ্ঞানের চারটে মূল শাখা রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, ইতিহাস এবং দর্শনের কম্বিনেশনে গঠিত একটা চিন্তাধারা। এটা এই চারটে শাস্ত্রের বা কোনো একটি নির্দিষ্ট শাস্ত্রের কোনো একটি বিশেষ মতবাদ নয়, এটা চারটে শাস্ত্রেরই এক অন্যতম গুরুত্বপূর্ণ মতবাদ। রাষ্ট্রবিজ্ঞানের দৃষ্টিভঙ্গি দিয়ে বলতে হয় যে মার্ক্সবাদ প্রথমে সমাজতন্ত্র প্রতিষ্ঠায়, পরে ধীরে ধীরে ওই সমাজতন্ত্রকে সাম্যবাদী রূপ দিতে সচেষ্ট। আবার অর্থনৈতিক দিক থেকে বলা যায় যে মার্ক্সবাদ উৎপাদনের উপকরণের ওপর এবং উদ্বৃত্ত বস্তুর ওপর সামাজিক মালিকানা স্থাপনের তথা ব্যক্তিগত মালিকানার বিলোপ সাধনে আগ্রহী। মার্ক্স তার তত্ত্বটি মানব সমাজের ইতিহাসের ব্যাখ্যা করার মাধ্যমে প্রতিষ্ঠিত করেছেন এবং এই ইতিহাস পর্যালোচনা করার জন্য মার্ক্স দ্বান্দ্বিক বস্তুবাদী দার্শনিক দৃষ্টিভঙ্গির মাধ্যম গ্রহণ করেছেন। তাই বলা যায় যে এই চারটে মূল শাস্ত্রের অন্যতম মূল মতবাদ হলো মার্ক্সবাদ। মার্ক্সবাদ হলো এক মৌলিক চিন্তাধারা। মৌলিক চিন্তাধারা বলতে বোঝানো হয় নতুন চিন্তাধারাকে, মানে যে চিন্তাধারা আগে কেউ কখনো সর্বসমক্ষে আনেনি, সেই মৌলিক বা ইউনিক চিন্তাধারা হলো মার্ক্সবাদ। মার্ক্সবাদ শুধু মৌলিক চিন্তাধারাই নয়, মার্ক্সবাদ এক ব্যবহারিক চিন্তাধারা। ব্যবহারিক বা প্রায়োগিক চিন্তাধারা বলতে সেই সকল চিন্তাধারার কথা বোঝানো হয় যা শুধু তত্ত্বের জগতেই নিজেকে সীমাবদ্ধ না রেখে ওই তত্ত্ব প্রয়োগের মাধ্যমে কিভাবে সমাজ ব্যবস্থার উন্নতি করা সম্ভব সেই দিকে ইঙ্গিত দেয়। মার্ক্সবাদও বর্তমান পুঁজিবাদী সমাজ ব্যবস্থা থেকে আরও উন্নততর সমাজ ব্যবস্থায় অগ্রসর হওয়ার পথ নির্দেশ করে। তাই মার্ক্সবাদ হলো এক ব্যবহারিক বা প্রায়োগিক চিন্তাধারা। এই চিন্তাধারার মাধ্যমে মার্ক্স ও এঙ্গেলস মানব সমাজের উৎপত্তি, বিকাশ, প্রকৃতি ও ভবিষ্যৎকে ব্যাখ্যা করেছেন। মানব সমাজের উৎপত্তি বলতে গেলে মার্ক্স এই মতবাদ প্রতিষ্ঠিত করেছেন যে মানব সমাজের উৎপত্তি ঘটেছে অর্থনৈতিক দিক থেকে প্রভুত্বকারী শ্রেণীর স্বার্থ রক্ষার উদ্দেশ্যে। মানব সমাজের বিকাশ ঘটেছে অর্থনীতির মূল উৎপাদন ব্যবস্থার বিকাশের সঙ্গে সামঞ্জস্য রক্ষা করে।
এবং রাষ্ট্রের প্রকৃতি নির্দেশ করতে গিয়ে মার্কস দ্বিধাহীনভাবে সমাজের শ্রেণী শোষণের চরিত্রকে সকলের সামনে সুস্পষ্ট করেন। আর মানব সমাজের ভবিষ্যৎ ব্যাখ্যা করতে গিয়ে মার্কস এই সিদ্ধান্ত প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন যে মানব সমাজ ধীরে ধীরে প্রথমে সমাজতান্ত্রিক সমাজে এবং তারপর সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠিত করবে বা সাম্যবাদী সমাজের রূপ নেবে। এই মানব সমাজের উৎপত্তি, বিকাশ, প্রকৃতি ও ভবিষ্যৎ ব্যাখ্যা করার জন্য মার্কস বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিকে আপন করেছেন। বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি বলতে এখানে বোঝানো হয়েছে সার্বজনীনভাবে প্রযোজ্য কিছু কমন নিয়মের কথা, মানে স্থান, কাল, পাত্র নির্বিশেষে যেই নিয়মগুলো একই থাকবে প্রত্যেকটা সমাজের জন্য। মানব সমাজের ইতিহাস ব্যাখ্যা করে মার্কস এই সিদ্ধান্ত প্রতিষ্ঠিত করেন যে বহিঃপ্রকৃতির পরিবর্তনের মতোই সার্বজনীনভাবে প্রযোজ্য কতগুলি নিয়ম অনুসারে মানব সমাজেরও পরিবর্তন ঘটে। মানে আমাদের বাইরের প্রকৃতি বা কোনো জড় বস্তুর যেরকম একটা সাধারণ নিয়ম বা একটা কমন নিয়ম ফলো করে বা কমন ফর্মুলা ফলো করে স্থান, কাল, পাত্র নির্বিশেষে, মানব সমাজও সেই রকমই স্থান, কাল, পাত্র নির্বিশেষে একটা কমন ফর্মুলার ওপর প্রতিষ্ঠিত। যেমন যদি ধরে নেওয়া যায় জল একটা নির্দিষ্ট টেম্পারেচারে বাষ্পীভূত হয় এবং একটা নির্দিষ্ট টেম্পারেচারে বরফে পরিণত হয়। তাই মার্কসের মতামত হলো যে মানব সমাজও এই রকম জলের মতোই স্থান, কাল, পাত্র নির্বিশেষে তার টেম্পারেচার, তার পরিবর্তিত হওয়ার টেম্পারেচার বা কোন দিকে সে পরিবর্তিত হচ্ছে, বরফের দিকে না বাষ্পীভূত হওয়ার দিকে, সেই টেম্পারেচারটা তার সমান থাকে এবং স্থান, কাল, পাত্র বা অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলেই সেটা থাকে। এবার এই অন্যান্য অবস্থাকে যদি আমরা কোনোভাবে পরিবর্তন করতে পারি নিজের ইচ্ছা অনুসারে, বা অন্যান্য অবস্থা অপরিবর্তিত রেখে আমরা যদি জলের টেম্পারেচারের পরিবর্তন করতে পারি নিজের ইচ্ছা অনুসারে, তাহলে আমরা জলকে নিজের ইচ্ছা অনুসারে রূপ দিতে পারবো। মানে যদি টেম্পারেচার বাড়াতে থাকি জল বাষ্পীভূত হবে, কমাতে থাকলে জল বরফে পরিণত হবে। ঠিক সেই রকমভাবেই মানব সমাজও কতগুলো ফর্মুলার ওপর এস্টাবলিশড এবং সেই ফর্মুলাগুলো সম্পর্কে আমরা যদি জ্ঞানার্জন করি এবং জ্ঞানার্জন করার সেই জ্ঞানগুলোকে প্রয়োগ করার মাধ্যমে আমরা সমাজকে ইচ্ছা অনুসারে রূপ দিতে পারবো। ঠিক যেমন আমরা জলকে ইচ্ছা অনুসারে রূপ দিই অন্যান্য অবস্থা এবং তাপমাত্রার বাড়িয়ে কমিয়ে, ঠিক সেরকম আমরা প্রত্যেকটা পরিস্থিতিকে নিজের ইচ্ছা অনুসারে চেঞ্জ করে আমরা সমাজকেও নিজের ইচ্ছা অনুসারে পরিবর্তন করতে পারবো। তাই মার্কস বলছে যে এই নিয়মগুলি সম্পর্কে, অর্থাৎ সমাজ পরিবর্তনের সার্বজনীনভাবে প্রযোজ্য সাধারণ নিয়মগুলি সম্পর্কে অর্জিত জ্ঞানের প্রয়োগের মাধ্যমে আমরা সমাজের পরিবর্তন করতে পারবো বা সমাজের পরিবর্তন করা সম্ভব। ফ্রেডরিক এঙ্গেলসের সঙ্গে একযোগে মার্কস অষ্টাদশ শতাব্দীর মধ্য ও শেষ ভাগে এই তত্ত্বকে বাস্তবে রূপায়িত করেন। মার্কস ও এঙ্গেলসের মৃত্যুর পর ভিআই লেনিন, মাও, রোজা লুক্সেমবার্গ, কার্ল কার্শ, স্তালিন, ট্রটস্কি, লুকাচ, গ্রামসি প্রভৃতি বিভিন্ন মার্ক্সবাদী বিপ্লবীরা তাত্ত্বিক টিকাভাষ্য সংযোজনের মাধ্যমে মার্ক্সবাদের ক্রমবিকাশকে অব্যাহত রেখেছেন। এমিল বার্নাস বলেছেন, মার্ক্সবাদ হলো আমাদের এই জগৎ এবং তারই অংশ মানব সমাজ সম্বন্ধে সাধারণ তত্ত্ব। এর নামকরণ হয়েছে কার্ল মার্ক্সের নাম অনুসারে। অর্থাৎ এমিল বার্নাসের মতে মার্ক্সবাদ হলো সমাজ সম্পর্কে একটা কমন থিওরি। এর শুধুমাত্র নামকরণ হয়েছে এর উদ্ভাবক কার্ল মার্ক্সের নাম অনুসারে, কিন্তু এই থিওরি আজকে যে রূপে আছে সেই রূপের এই থিওরিকে আনার দিকে অনেকেরই অবদান রয়েছে। শুধুমাত্র কার্ল মার্ক্সের দৃষ্টিভঙ্গি, যেরকম লেনিন বলেছিলেন যে কার্ল মার্ক্সের দৃষ্টিভঙ্গি ও শিক্ষামালার নামই মার্ক্সবাদ, শুধুমাত্র মার্ক্সের দৃষ্টিভঙ্গিই প্রতিফলিত হয়নি মার্ক্সবাদের মাধ্যমে। এই থিওরিকে বর্তমান রূপ দেওয়ার পিছনে অনেক
রাষ্ট্রবিজ্ঞানীরই অবদান রয়েছে। উৎস: লেনিনের মতে জার্মান চিরায়ত দর্শন, ব্রিটিশ চিরায়ত অর্থশাস্ত্র এবং ফরাসি সমাজতন্ত্র তথা সাধারণভাবে ফরাসি বিপ্লবী মতবাদ 19 শতকের এই তিনটি ভাবাদর্শগত প্রবাহের ধারাবাহক এবং প্রতিভাধর পূর্ণতা সাধক হলেন মার্কস। অর্থাৎ লেনিনের মতে মার্ক্সবাদের তিনটে প্রধান উৎস হল জার্মান চিরায়ত দর্শন, চিরায়ত মানে ট্র্যাডিশনাল, ব্রিটিশ চিরায়ত অর্থশাস্ত্র এবং ফরাসি সমাজতন্ত্র। এই তিনটি মতবাদকে পূর্ণতা দিয়েছেন বা কমপ্লিট করেছেন কার্ল মার্কস। এই তিনটি শাস্ত্র বা মার্ক্সবাদের এই তিনটি উৎসকে আলাদা করে আলোচনা করছি। জার্মান দর্শন। জার্মান দার্শনিক হেগেলের দ্বন্দ্ববাদ দ্বারা মার্কস গভীরভাবে প্রভাবিত হলেও তিনি হেগেলের ভাববাদী চিন্তাভাবনাকে সম্পূর্ণরূপে বর্জন করেছেন। আবার ফয়েরবাখের বস্তুবাদী চিন্তাধারার দ্বারা প্রভাবিত হয়েও তিনি এরূপ চিন্তার ভাববাদী ও ধর্ম ও নীতি সম্পর্কিত ধারণাকে বর্জন করেছিলেন বলে স্টালিন মন্তব্য করেছেন। এইভাবে কান্ট, ফিক্টে, হেগেল ও ফয়েরবাখের চিন্তার ইতিবাচক দিকগুলির সমন্বয় সাধনের মাধ্যমে গড়ে উঠেছিল মার্কসের দ্বন্দ্বমূলক বস্তুবাদের তত্ত্ব, যে তত্ত্বের মূল বক্তব্য হল পৃথিবী ভাবময় নয় বরং বস্তুময়, মানুষের আচার আচরণ বস্তুকেন্দ্রিক, ভাবকেন্দ্রিক নয়, এবং সমাজের পরিবর্তনের মূল কারণ হল বস্তুকেন্দ্রিক শ্রেণীদ্বন্দ্ব। অর্থাৎ মার্কস ভাববাদী চিন্তা দার্শনিকদের থেকে দ্বন্দ্ববাদী চিন্তা দার্শনিক থেকে দ্বন্দ্ববাদকে এবং বস্তুবাদী চিন্তা দার্শনিকের থেকে বস্তুবাদকে এক করে নিয়ে তাদের সমন্বয় গঠন করেছিলেন। মার্কস ভাববাদী চিন্তাধারাকে সম্পূর্ণরূপে বর্জন করেন এবং সমাজের পরিবর্তনের মূল কারণ হিসেবে বস্তুকেন্দ্রিক শ্রেণীদ্বন্দ্বকে চিহ্নিত করেন। মানে কোনো বস্তুকে কেন্দ্র করে পরস্পর বিরোধী দুই শ্রেণীর মধ্যে দ্বন্দ্বের কারণেই সমাজের পরিবর্তন হয় বলে মার্কস প্রতিষ্ঠিত করেন। ব্রিটিশ অর্থশাস্ত্র। মার্কস ও এঙ্গেলস ব্রিটিশ সমাজতন্ত্রী ও অর্থনীতিবিদদের প্রভাবে যথেষ্ট প্রভাবিত হয়েছিলেন। রবার্ট ওয়েনের চরিত্রের ওপর পরিবেশের প্রভাব, উইলিয়াম টমসন ও টমাস হস্কিনের শ্রমিকই হল মূল্যের উৎস এবং অ্যাডাম স্মিথ ও ডেভিড রিকার্ডোর মূল্যের শ্রমতত্ত্ব প্রভৃতিকে মার্কসের উদ্বৃত্ত মূল্যের তত্ত্বের উৎসস্থল হিসেবে চিহ্নিত করা যায়, যে তত্ত্ব শ্রেণী শোষণের কারণ ও প্রকৃতি ব্যাখ্যা করে বিপ্লবের তথা সমাজতন্ত্র গঠনের পটভূমি রচনা করে। অর্থাৎ মার্কস বিভিন্ন ব্রিটিশ অর্থনীতিবিদদের বিভিন্ন থিওরিকে নিজের অনুপ্রেরণা হিসেবে গ্রহণ করেছিলেন এবং সেই অনুপ্রেরণা থেকে তিনি এই সিদ্ধান্তে উপনীত হন যে শ্রেণী শোষণের কারণ হল শ্রমিকের উদ্বৃত্ত মূল্য মালিক শ্রেণীর দ্বারা শোষণ করা, এবং এই শ্রেণী শোষণের প্রকৃতিও ব্যাখ্যা করেছেন মার্কস তার অর্থনীতির ওপর ভিত্তি করে বা অর্থনৈতিক অনুপ্রেরণাগুলির ওপর ভিত্তি করে। এবং মার্কস দেখিয়েছেন যে বিপ্লবের বা সমাজতন্ত্র গঠনের কারণই হলো এই অর্থনীতি বা এই অর্থনৈতিকভাবে শ্রেণী শোষণ। তৃতীয় উৎস হলো ফরাসি সমাজতন্ত্র। ফরাসি সমাজতন্ত্রী সাঁ-সিমন, শার্ল ফুরিয়ে, কাবে প্রমুখের চিন্তাধারার দ্বারা প্রভাবিত হয়ে মার্কস তার শ্রেণী সংগ্রাম ও সমাজতান্ত্রিক তথা সাম্যবাদী সমাজের প্রতিষ্ঠা সংক্রান্ত তত্ত্ব রচনা করেছিলেন। এছাড়া নৃতত্ত্ববিদ মর্গ্যান কিংবা ফরাসি ঐতিহাসিক গিজো মিনিয়ে প্রমুখের প্রভাবও মার্ক্সবাদে অনস্বীকার্য। মার্কস নিজের শ্রেণী সংগ্রামের তত্ত্ব এবং সমাজতান্ত্রিক সমাজ গঠনের তত্ত্বটা ফরাসি সমাজতন্ত্রের ওপর বেস করে গঠন করেন। ফরাসি সমাজতন্ত্রের মূল কথা হলো সাম্য, মৈত্রী ও স্বাধীনতা। মার্ক্সবাদের একদম বিপরীতধর্মী মতবাদ উদারনীতিবাদেও সাম্য, মৈত্রী ও স্বাধীনতার কথা বলা হয়, তবে তারা অর্থনৈতিক সাম্যকে উপেক্ষা করেছেন। কিন্তু মার্কস নিজের সম্পূর্ণ তত্ত্বে সবথেকে বেশি জোর দিয়েছেন অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠার ওপর, এবং এইভাবেই ফরাসি সমাজতন্ত্রের একটা কমপ্লিট রূপ মার্কস তুলে ধরেছেন নিজের তত্ত্বের মাধ্যমে। মার্ক্সীয় শ্রেণীতত্ত্বের মৌলিকত্ব। এই সমস্ত আমরা এখন পড়ছি মার্ক্সের শ্রেণী সংগ্রামের তত্ত্ব।
এবং তাতে বলা হচ্ছে এই সমস্ত উৎসগুলো থাকা সত্ত্বেও মার্ক্সের যে শ্রেণী তত্ত্বটা বা শ্রেণী সংগ্রামের তত্ত্বটা সেটা মৌলিক বা সকলের থেকে আলাদা। মার্ক্স নিজেই স্বীকার করেছেন যে তার আগেই বুর্জুয়া ঐতিহাসিকরা শ্রেণীদ্বন্দ্বের ঐতিহাসিক গঠন, প্রকৃতি ও বিকাশ সম্বন্ধে বিশ্লেষণ করেছেন, কিন্তু তিনি কিছু নতুন তত্ত্বের উদ্ভাবন ও সংযোজন করেছেন। মার্ক্স প্রথমেই স্বীকার করে নিয়েছেন যে এগুলো হলো তার শ্রেণী সংগ্রাম তত্ত্বের উৎস, কিন্তু তা সত্ত্বেও তিনি বলেছেন যে তিনি আরও কিছু পয়েন্ট অ্যাড করেছেন যেটা আগে কোনো দিন কোনো বুর্জুয়া তাত্ত্বিক বলেনি, তাই তার তত্ত্বটা হলো মৌলিক। কি কি সেই নতুন পয়েন্টগুলো হলো, একমাত্র উৎপাদনের বিকাশের বিশেষ স্তরের সঙ্গেই শ্রেণীগুলোর অস্তিত্ব সংযুক্ত থাকে। যখন মূল তত্ত্ব পড়ব তখন বুঝিয়ে দেব যে প্রত্যেকটা উৎপাদন ব্যবস্থার স্তরের সঙ্গে দুটো পরস্পর বিরোধী শ্রেণীর অস্তিত্ব জড়িত হয় বা শ্রেণীর উদ্ভাবন ঘটে। শ্রেণী সংগ্রাম নিজের প্রয়োজনের তাগিদেই সর্বহারা শ্রেণীর একনায়কত্বের সূচনা করে। মানে শ্রেণী সংগ্রাম এই পরিস্থিতিতে আসে ঐতিহাসিক বিবর্তনের মাধ্যমে যে সমাজের চেঞ্জ অবশ্যম্ভাবী হয়ে ওঠে, এবং এরূপ একনায়কত্বই শ্রেণীভেদ বিলোপ করে ও শ্রেণীহীন সমাজের পত্তনের অন্তর্বর্তী গঠন কার্য করে, এবং এই সর্বহারা শ্রেণীর একনায়কত্বই একসময় শ্রেণীভেদটাকে মিটিয়ে দেয় বা বিলোপ করে এবং শ্রেণীহীন সমাজের সূচনা করে। মূল তত্ত্ব। কমিউনিস্ট ইস্তাহারের প্রথম ও প্রধান বক্তব্য হলো, আজ পর্যন্ত যত সমাজ দেখা গেছে তাদের সকলের ইতিহাস হলো শ্রেণী সংগ্রামের ইতিহাস। অর্থাৎ ইতিহাস কোনো ব্যক্তি, বস্তু বা ঘটনা কেন্দ্রিক নয়। এতদিন পর্যন্ত যত সমাজ দেখা গেছে সব সমাজেরই ইতিহাস হলো শ্রেণী সংগ্রামের ইতিহাস। মার্ক্স সমাজের ঐতিহাসিক বিবর্তনের ধারা পর্যবেক্ষণ করে মানব সমাজের বিবর্তনকে কয়েকটি সমাজ ব্যবস্থায় বিভক্ত করেন। সমাজ ব্যবস্থাগুলো হলো আদিম সাম্যবাদী সমাজ, দাস সমাজ, সামন্ততান্ত্রিক সমাজ, পুঁজিবাদী সমাজ, সমাজতান্ত্রিক সমাজ এবং সাম্যবাদী সমাজ বা আধুনিক সাম্যবাদী সমাজ। মার্ক্সের মতে অর্থনীতি হলো প্রত্যেকটি সমাজ ব্যবস্থার চালিকা শক্তি। আদিম সাম্যবাদী সমাজের অর্থনৈতিক ব্যবস্থার ভিত্তি ছিল ফলমূল সংগ্রহ এবং শিকার। দাস সমাজে অর্থনৈতিক ব্যবস্থার ভিত্তি হলো পশুপালন। সামন্ততান্ত্রিক সমাজে অর্থনৈতিক ব্যবস্থার ভিত্তি হলো পুঁজিবাদী সমাজে অর্থনৈতিক ব্যবস্থার ভিত্তি হলো শিল্প। উৎপাদনের উপকরণ এবং উৎপাদিত বস্তুর বন্টনের উপর ভিত্তি করে প্রত্যেকটি সমাজ ব্যবস্থায় দুটি পরস্পর বিরোধী শ্রেণীর উদ্ভব হয়। এই প্রত্যেকটা সমাজ ব্যবস্থায় শুধুমাত্র আদিম সাম্যবাদী সমাজ ছাড়া পরস্পর বিরোধী দুটি শ্রেণী থাকে। ইতিহাসে যে কটা সমাজ দেখা গেছে, আদিম সাম্যবাদী সমাজে ব্যক্তিগত সম্পত্তি ছিল না, তাই পরস্পর বিরোধী দুটি শ্রেণী তথা রাষ্ট্র ব্যবস্থার উদ্ভবও ঘটেনি, কারণ রাষ্ট্র হলো মার্ক্সের মতে শ্রেণী শোষণের যন্ত্র। যেহেতু পরস্পর বিরোধী শ্রেণী ছিল না, তাই এক শ্রেণী কর্তৃক আরেক শ্রেণীকে শোষণের প্রশ্নই ছিল না, আর যেহেতু কোনো শ্রেণী শোষণের প্রশ্ন ছিল না, তাই শ্রেণী শোষণ করার একটা সাপোর্ট সিস্টেম হিসেবে রাষ্ট্র ব্যবস্থার উদ্ভব ঘটানোরও কোনো প্রয়োজন ছিল না। তাই আদিম সাম্যবাদী সমাজে পরস্পর বিরোধী দুই শ্রেণী তথা রাষ্ট্র ব্যবস্থার উদ্ভব ঘটেনি। কালক্রমে পশুপালক দাস সমাজে প্রথমে পশু এবং পরবর্তী পর্যায়ে দাসরূপী ব্যক্তিগত সম্পত্তির আবির্ভাব ঘটে। মানে দাস সমাজে প্রথম দিকে কিছু লোক হলো পশুর মালিক, পরে সেই পশুর মালিকরাই দাসদেরও মালিক হওয়া শুরু করলো। এই পরিস্থিতিতে সমাজ দুটো শ্রেণীতে বিভক্ত হয়ে গেল। এক হলো পশুর মালিক বা দাস মালিক, আর দ্বিতীয় হলো দাস। এই পশুর মালিকরা হলো শাসক শ্রেণী এবং দাসেরা হলো শোষিত শ্রেণী। এইভাবে সামন্ততান্ত্রিক সমাজে কৃষি জমিকে কেন্দ্র করে দুটো শ্রেণীর উদ্ভাবন ঘটল। এক হলো কৃষি জমির মালিক বা সামন্তপ্রভু, আর দ্বিতীয় হলো ভাগচাষী বা কৃষক। তারপর আবার পুঁজিবাদী সমাজে পুঁজির মালিক, প্রাথমিকভাবে শিল্পের মালিক এবং ধীরে ধীরে পুঁজির মালিক, পুঁজিপতি শ্রেণীর উদ্ভব হলো,
তারা হয়ে গেল শাসক শ্রেণী, এবং শোষিত হলো সর্বহারা শ্রেণী বা শ্রমিক শ্রেণী। এখানে একটা জিনিস উল্লেখযোগ্য যে পুঁজিবাদী শিল্পভিত্তিক সমাজে শুধুমাত্র শিল্পের মালিকরাই সমাজের শাসক শ্রেণী নয়, পুঁজির মালিকরা শাসক শ্রেণী, অর্থাৎ যাদের সম্পত্তি জমতে জমতে বাড়ছে। শুধুমাত্র ইন্ডাস্ট্রিয়ালিস্ট নয়, যে কোনো ক্ষেত্রে যখন সম্পদ ব্যক্তিগত মালিকানার অধীনে থাকা সম্পদ বাড়তে থাকে তখন সেটাকে পুঁজি বলে। সেই জমে যাওয়া বা পুঁজির মালিকরাই হলো পুঁজিবাদী সমাজের পুঁজিপতি বা শাসক শ্রেণী, এবং যারা পরিশ্রমের মাধ্যমে, নিজের শ্রম বিনিময়ের মাধ্যমে সমাজে নিজের ভরণ পোষণ করছে, তারা হলো শোষিত শ্রেণী, শ্রমিক শ্রেণী বা সর্বহারা শ্রেণী। এই পরস্পর বিরোধী শাসক শ্রেণী এবং শোষিত শ্রেণীর দ্বন্দ্বের একটা বিশেষ পর্যায়ে বিপ্লবের মাধ্যমে সেই সমাজ ব্যবস্থার পরিবর্তন সাধিত হয়। তাই মার্কসের মতে এই দুই শ্রেণীর মধ্যে একটা দ্বন্দ্ব ঘটে, এবং দ্বন্দ্বের মাধ্যমে দ্বন্দ্বটা এই পর্যায়ে যায় যে একটা বিপ্লব হয়। সেই বিপ্লবের মাধ্যমেই পুরনো সমাজ থেকে একটা নতুন সমাজ ব্যবস্থার পরিবর্তন হয়। এই রকম ভাবে শোষিত দাস শ্রেণীর ক্ষোভ পুঞ্জীভূত হতে হতে একসময় তা বিদ্রোহের রূপ নেয়, এবং সেই বিদ্রোহ সামন্ততান্ত্রিক সমাজের উদ্ভব ঘটায়। আবার সামন্ততান্ত্রিক সমাজের অবসান ঘটায় কৃষক বিদ্রোহ। দাস বিদ্রোহের কথা বলতে গেলে রোমে স্পার্টাকাসের নেতৃত্বে দাস বিদ্রোহের কথা বলা যায়, বা সামন্ততান্ত্রিক সমাজের কৃষক বিদ্রোহের কথা বলতে গেলে ইংল্যান্ডের জন বল ও ওয়াট টাইলারের নেতৃত্বে হওয়া কৃষক বিদ্রোহের কথা বলা যায়। ঠিক এই রকমভাবেই মার্কস বলতে চাইছেন যে সমাজতান্ত্রিক পুঁজিবাদী সমাজের ক্ষেত্রেও একটা সর্বহারা শ্রেণীর বিদ্রোহ ঘটবে, যেটা 1917 সালে রাশিয়ায় এবং 1949 সালে চায়নায় ঘটেছিল। সেই ধরনের বিদ্রোহের ফলে সমাজতান্ত্রিক সমাজের প্রতিষ্ঠা ঘটবে। যেমন রাশিয়ায় অক্টোবর বিপ্লব সফল হওয়ার পরে সোভিয়েত ইউনিয়নের আবির্ভাব ঘটেছিল সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসেবে। এবং এই বিদ্রোহগুলির ফলে অপেক্ষাকৃত উন্নত এক সমাজ ব্যবস্থার সৃষ্টি হবে। যেমন দাস সমাজে আমি বলেছি যে এক মানুষ শুধু পশুর মালিক হয়ে নিজেকে সীমাবদ্ধ রাখলো না, অপর আরেক মানুষেরও, ধরতে গেলে দাসেদেরও মালিক হয়ে পড়লো। তাই দাসেদের অবস্থা অনেক বেশি খারাপ ছিল দাস সমাজে, বা এক শ্রেণীর অবস্থা, শোষিত শ্রেণীর অবস্থা অনেক বেশি খারাপ ছিল দাস সমাজে, কারণ তারা নিজেরাও পণ্যে পরিণত ছিলেন। কিন্তু সামন্ততান্ত্রিক সমাজ দাসেদের থেকে অনেক বেটার সমাজ ছিল, বা দাস সমাজের থেকে অনেক বেটার সমাজ ছিল। সামন্ততান্ত্রিক সমাজের শোষিত ভাগচাষীদের দাসেদের থেকে অনেক বেশি অধিকার ছিল, তাই বলা হয় এটা উন্নত সমাজ। আবার সেই ভাগচাষীদের থেকেও বর্তমান পুঁজিবাদী সমাজে যারা শোষিত শ্রেণী, তাদের অধিকার অনেক বেশি, বা তাদের জীবনযাত্রার মান অনেক উন্নত। তাই বলা হচ্ছে যে আমরা ধীরে ধীরে উন্নত সমাজের দিকে এগিয়ে যাচ্ছি, অপেক্ষাকৃত উন্নত একটা সমাজ ব্যবস্থা আমরা তৈরি করছি। এর পরের এতটা মার্কস ইতিহাসের পর্যালোচনা করে দেখিয়েছেন। পরবর্তী পর্যায়ে মার্কস বলতে চাইছেন একটা সমাজতন্ত্র গঠনের কথা, যে এই সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলি আরও পরবর্তী পর্যায়ে গ্রাম শহর এবং মানসিক ও কায়িক শ্রমের মতো অবৈধ দ্বন্দ্বের অবসান ঘটিয়ে একটা দ্বন্দ্বহীন, শোষণহীন, সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠা করবে। যেই সমাজটা হবে অনেকটা আদিম সাম্যবাদী সমাজেরই একটা অ্যাডভান্সড রূপের মতো। সেখানে কোনো দ্বন্দ্ব থাকবে না, কোনো শ্রেণী থাকবে না, কোনো শোষণও থাকবে না। এই সাম্যবাদী সমাজ এখন অবধি প্রতিষ্ঠিত হয়নি, কাজেই এই পার্টটা হলো ভবিষ্যতের দিকে। এটাই হলো মার্ক্সবাদের মূল কথা। এখানে একটা চার্টের মাধ্যমে প্রত্যেকটা সমাজের শ্রেণীগুলোর কথা বলে দেওয়া হয়েছে, যে আদিম সাম্যবাদী শ্রেণী এবং যা এতক্ষণ বোঝালাম সেই উৎপাদন ব্যবস্থা পুরোটার একটা চার্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয়েছে। যেমন আদিম সাম্যবাদী সমাজে মূল উৎপাদন প্রক্রিয়া ছিল ফলমূল সংগ্রহ ও শিকার। সেখানে দুটো শ্রেণী ছিল, সেখানে কোনো শ্রেণী ছিল না, তাই রাষ্ট্রও ছিল না। দাস সমাজের
মূল অর্থনৈতিক ভিত্তি ছিল পশুপালন। সেখানের মুখ্য শ্রেণী ছিল দুটো, শাসক শ্রেণী দাস মালিক এবং শোষিত শ্রেণী দাস। এছাড়াও কিছু গৌণ শ্রেণী থাকতো, যেরকম কারিগর, স্বাধীন কৃষক ইত্যাদি। সামন্ততান্ত্রিক সমাজের মূল ভিত্তি ছিল কৃষি, শাসক শ্রেণী সামন্তপ্রভু এবং শোষিত শ্রেণী ভূমিদাস। এবং পুঁজিবাদী সমাজে শিল্প হলো উৎপাদন ব্যবস্থার মূল ভিত্তি, শাসক শ্রেণী পুঁজিপতি শ্রেণী এবং শোষিত শ্রেণী শ্রমিক। এছাড়াও অনেক গৌণ শ্রেণী থেকেই যায়। সমাজতান্ত্রিক সমাজে উৎপাদনের উপকরণগুলির ওপর সামাজিক মালিকানা প্রতিষ্ঠিত হবে, মানে ব্যক্তিগত মালিকানা থাকবে না, তাই শ্রেণীহীন একটা সমাজ তৈরি হবে। আর সাম্যবাদী সমাজ দ্বন্দ্বহীন সমাজ হবে। এবার আসছি শ্রেণী সংগ্রামের তত্ত্বে। শ্রেণীর সংজ্ঞা। এমিল বার্নাসের মতে একই প্রণালীতে জীবনযাত্রা নির্বাহ করে সমাজের এই রকম এক একটি অংশ হলো এক একটি শ্রেণী। লেনিন বলেছেন, সমাজের শ্রেণী হলো সেই সামাজিক গোষ্ঠীসমূহ যাদের মধ্যে কোনো একটি গোষ্ঠী অর্থনৈতিক ক্ষেত্রে নিজ অবস্থানের জোরে অন্য কোনো গোষ্ঠীর শ্রমকে আত্মসাৎ করে। অর্থাৎ এমিল বার্নসের মতে একটা গ্রুপকে বলা হয় শ্রেণী, যারা একই ধরনের লাইফস্টাইল নিয়ে চলে। কিন্তু লেনিনের মতে সমাজের শ্রেণী বলা হয় এক একটি সেই ধরনের গ্রুপকে যাদের এক গ্রুপ অপর গ্রুপকে শোষণ করে, তাদের শ্রম আত্মসাৎ করে। লেনিন তার এ গ্রেট বিগিনিং গ্রন্থে শ্রেণীর সংজ্ঞা দিয়ে বলেছেন, শ্রেণীগুলি হলো এমন কতগুলি বৃহৎ জনসমষ্টি যাদের পরস্পরের বিভিন্নতা নির্ভর করে চারটি বৈশিষ্ট্যের ভিত্তিতে। অর্থাৎ শ্রেণীগুলো হলো সমাজের বিভিন্ন গ্রুপ, এবং কে কোন গ্রুপে আছে সেটা বোঝা বা সেটা টেস্ট করা যায় এই চারটে পয়েন্টের বেসিক্সে। ফার্স্ট, ঐতিহাসিক ধারায় নির্ধারিত একটি সামাজিক উৎপাদন ব্যবস্থায় তাদের স্থান অনুযায়ী। মানে যেরকম আমরা বললাম, দাস সমাজে কারা দাসের মালিক আর কারা বা পশুর মালিক আর কারা শুধু শ্রম দিচ্ছে তার অনুযায়ী। ঐতিহাসিক ধারায় আমরা ধীরে ধীরে দাস সমাজ থেকে সামন্ততান্ত্রিক সমাজ, এইভাবে এক একটা করে সমাজ পার করে এসেছি, এখন পুঁজিবাদী সমাজে রয়েছি। এইভাবে ঐতিহাসিক ধারায় নির্ধারিত একটি সামাজিক উৎপাদন ব্যবস্থায় কার কি পোস্ট, মানে কে উৎপাদনের উপকরণগুলির মালিক আর কে মালিক নয়, সেই স্থান অনুযায়ী শ্রেণীগুলোকে ডিফারেন্সিয়েট করা যায়। দ্বিতীয় পয়েন্ট হলো উৎপাদনের উপকরণ সমূহের সঙ্গে তাদের সম্পর্ক অনুযায়ী। মানে উৎপাদনের উপকরণের কে মালিক আর কে মালিক নয়, সেই বেসিক্সেই ধরা পড়ে যে কে কোন শ্রেণীর অন্তর্ভুক্ত। তৃতীয়ত, শ্রমের সামাজিক সংগঠনে তাদের ভূমিকা অনুযায়ী, অর্থাৎ কে শ্রম দিচ্ছে আর কে শ্রম দিচ্ছে না, সেই ভূমিকা অনুযায়ী শ্রেণীদের ডিফারেন্সিয়েট করা যায়। এবং চতুর্থ হলো এর ফলস্বরূপ সমাজে যে সম্পদ তারা সৃষ্টি করে, যেটা হচ্ছে উদ্বৃত্ত সম্পদ, তার অংশের মাত্রা এবং সেই অংশ অর্জনের পদ্ধতির দ্বারা। তার অংশের মাত্রা মানে সে যতটা শ্রম করছে ততটাই অংশ সে পাচ্ছে কিনা, সেই তার শ্রমের ফলে উৎপাদিত দ্রব্য পুরোটাই সে পাচ্ছে কিনা, আবার বা কতটা অংশ সে পাচ্ছে, আর সেই অংশ সে অর্জন করছে কিভাবে। মানে যেমন পুঁজিপতিরা ব্যাংকে টাকা রেখে সেই টাকাটা আরও বাড়ছে, বা অন্য একটা কোম্পানি খুলেছে, সেই কোম্পানিতে অন্য শ্রমিকদের কাজ দিচ্ছে, তার মাধ্যমে তারা ইনকাম করছে, নিজের পরিশ্রম করছে না, বা নিজের পরিশ্রম করলেও তাদের ভূমিকা অনেক কম থাকে কোনো উৎপাদনের ক্ষেত্রে। শুধুমাত্র তারা উৎপাদনের উপকরণগুলির ওপর মালিকানার বেসিক্সেই ইনকাম করে। তাই নিজের যে পুঁজিটা বা নিজের যে অংশটা তারা সমাজ থেকে নিচ্ছে কোনো শ্রেণী, সেই অংশটা তারা কোন পদ্ধতিতে অর্জন করছে তার মাধ্যমে শ্রেণীকে ডিফারেন্সিয়েট করা যায়। মানে সে শ্রমদান করে করছে নাকি সে অন্যের শ্রম আত্মসাৎ করে নিজের ভরণ পোষণ করছে, সেটা দিয়ে বোঝা যায় সে কোন শ্রেণীর অন্তর্ভুক্ত। এক্ষেত্রে শ্রেণীর বিষয়গত এবং বিষয়ীগত বিভাজন রয়েছে। মার্কস শ্রেণী ধারণার দুটি দিকের কথা বলেন। এই দুটি দিক হলো বিষয়গত দিক এবং বিষয়ীগত দিক।
সামাজিক শ্রেণী বলতে যখন ব্যক্তির উৎপাদন কাঠামোগত অবস্থা বোঝানো হয় তখন তা হলো শ্রেণীর বিষয়গত ধারণা বা মেটেরিয়ালিস্টিক অ্যাসপেক্ট। আর যখন মানসিক বা আদর্শগত দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে কোনো শ্রেণীর কথা বলা হয় তখন তা হলো শ্রেণীর বিষয়ীগত ধারণা, মানে অবজেক্টিভ অ্যাসপেক্ট। আগেরটা ছিল সাবজেক্টিভ আর এটা হচ্ছে অবজেক্টিভ। একই ব্যক্তি বিষয়গত এবং বিষয়গত বিচারে আলাদা আলাদা, এমনকি পরস্পর বিরোধী শ্রেণীভুক্ত হতে পারে। প্রকৃত প্রস্তাবে শোষক ও শোষিত শ্রেণীর মধ্যে শ্রেণী সংগ্রামের প্রাক্কালে কোনো ব্যক্তির আচার আচরণ অনুসারে সেই ব্যক্তির শ্রেণী চরিত্র জানা যায়। তাই ফিশার বলেছেন, এ ক্লাস ইজ বর্ন ইন ক্লাস স্ট্রাগল, অর্থাৎ শ্রেণীর উদ্ভব ও বিকাশ শ্রেণী সংগ্রামের মধ্য দিয়েই ঘটে। পরিষ্কার ভাষায় কোনো একটা ব্যক্তি সে কোন শ্রেণীতে আছে ফার্স্ট বোঝা যায় তার বাস্তব রূপটা কী। মানে সাপোজ কোনো শ্রমিক, সে অন্যের কোম্পানিতে কাজ করে বা কোনো এক কৃষক যে অন্যের জমিতে কাজ করে, তার বাস্তব পরিস্থিতিটা কি? সে শোষিত শ্রেণীর অন্তর্ভুক্ত, কারণ তার নিজের যে উৎপাদন করছে সেই উৎপাদনের উপকরণের ওপর তার মালিকানা নিজের নয়, তাই তার বাস্তব রূপ হলো সে শোষিত শ্রেণী। কিন্তু সে ধরো এই মানসিকতা পোষণ করে যে যদি আমার জমি হতো বা আমি যখন জমি কিনবো তখন আমি অন্যকে ভাগচাষি হিসেবে খাটাবো, নিজে কোনো কাজই করব না। এই যে তার মানসিকতা, যে সে পুঁজিপতি হয়ে গেলে পরেই সে আর পরিশ্রম করবে না, সে অন্যের পরিশ্রমের ফলটাকে আত্মসাৎ করবে, ঠিক যেমন এখন তার সাথে হচ্ছে। এই মানসিক ধারণাটা হলো তার বিষয়গত ধারণা বা তার অবজেক্টিভ অ্যাসপেক্ট। আর সাবজেক্টিভ হলো তার বাস্তব রূপটা, যে সে এখন শ্রমিক এবং সে যতই পুঁজিপতি হোক না কেন এখনও টপে যায়নি। টপে যেতে গেলে বেশ কয়েকটা জেনারেশন লাগে। কাজেই তার বাস্তবটা হলো যে সে শোষিত শ্রেণী, কিন্তু তার বিষয়গত ধারণাটা হলো যে সে তার মেন্টালিটিটা পুঁজিপতিদের মতো বা শোষক শ্রেণীর মতো। এবার যতক্ষণ না শ্রেণী সংগ্রাম হচ্ছে ততক্ষণ কারোর মেন্টালিটি বোঝা যায় না। তার জন্যই ফিশার বলেছেন যে শ্রেণীর জন্মই হয় ক্লাস স্ট্রাগলের মধ্য দিয়ে বা শ্রেণী সংগ্রামের মধ্য দিয়ে। এই বেসিক সেই শ্রেণীকে দুভাগে ভাগ করা হয়, এক হচ্ছে অনাত্মসচেতন শ্রেণী আর আরেক হচ্ছে আত্মসচেতন শ্রেণী। অনাত্মসচেতন শ্রেণী বলতে সেই সব শ্রেণীকে বোঝানো হয় যারা বোঝে না যে তারা কোন শ্রেণীর অংশ, আর যেমন বললাম যে তারা মানসিকতায় এরকম রাখে যে যেটা পুঁজিপতিদের সমর্থনে যায়। আবার আত্মসচেতন শ্রেণী বলতে সেই শ্রেণীকে বোঝানো হয় যারা বোঝে যে তাদের পজিশনটা কী, তারা বোঝে যে উৎপাদনের উপকরণের উপর সামাজিক মালিকানা হওয়াটাই ন্যায়সঙ্গত। শ্রেণীর আরও দুটো ভাগ আছে, মুখ্য শ্রেণী এবং গৌণ শ্রেণী। প্রত্যেক সমাজ ব্যবস্থায় অবস্থিত শ্রেণীগুলিকে দুটি ভাগে ভাগ করা যায়, এক হলো মুখ্য শ্রেণী আর দ্বিতীয় হলো গৌণ শ্রেণী। মুখ্য শ্রেণীগুলি হলো সমাজের সেই সব শ্রেণী, সমাজের প্রধান উৎপাদন প্রক্রিয়ার সঙ্গে যেই সব শ্রেণী প্রত্যক্ষ যোগাযোগ থাকে। প্রত্যেকটা সমাজে একটা প্রধান উৎপাদন ব্যবস্থা আছে, যেটা চার্টের মাধ্যমে আগেই দেখিয়ে দিয়েছি। যেমন দাস সমাজে পশুপালন, সামন্ত সমাজে কৃষি এবং পুঁজিবাদী সমাজে শিল্প। এই মেন উৎপাদন প্রক্রিয়ার সঙ্গে যে দুটো শ্রেণী জড়িত তাদেরকে বলা হয় মুখ্য শ্রেণী। যেমন দাস সমাজে দাস মালিক ও দাসরা সমাজে প্রধান উৎপাদন, আবার সামন্ততান্ত্রিক সমাজে সামন্ত প্রভু এবং ভাগচাষীরা, এবং পুঁজিবাদী সমাজে পুঁজিপতি আর শ্রমিক শ্রেণী। আর সমাজে প্রধান উৎপাদন প্রক্রিয়ার সঙ্গে যেসব শ্রেণীর প্রত্যক্ষ যোগাযোগ থাকে না সেগুলিকে গৌণ শ্রেণী বলা হয়। মানে যখন দাস সমাজ ছিল তখনও আমরা দেখিয়েছি যে ছোটোখাটো কারিগররা থাকতো বা ভাগচাষী ধীরে ধীরে চাষ ব্যবস্থা বা কৃষিকাজ ধীরে ধীরে উন্নতি সাধন করছিল, কৃষিকাজের উদ্ভব ঘটে গেছিলো, তাই ছোটোখাটো যে চাষিরা ছিল সেই চাষিরা, স্বাধীন কৃষকরা, কারিগররা, এরা ছিল দাস সমাজে। ঠিক তেমনি সামন্ততান্ত্রিক সমাজেও কিছু স্বাধীন কৃষক ছিল এবং কারিগর শ্রেণী ছিল। তাছাড়াও কিছু পশুপালক শ্রেণীও ছিল সামন্ততান্ত্রিক সমাজে।
আবার বর্তমান সমাজেও কৃষকরা আছে, তারপর জমির মালিকরা আছে, পশুপালকরা আছে, কারিগররা তো আছেই। তাই বলা হচ্ছে যে এরা উৎপাদন ব্যবস্থার বা সমাজের অর্থনৈতিক ব্যবস্থার মূল উৎপাদন প্রক্রিয়ার সঙ্গে জড়িত না হলেও কোনো না কোনো উৎপাদন প্রক্রিয়ার সঙ্গে জড়িত, সেই শ্রেণীগুলোকে বলা হয় গৌণ শ্রেণী। শ্রেণী সংগ্রামের বিভিন্ন রূপ। এতদিন পর্যন্ত যতগুলো শ্রেণী সংগ্রাম ঘটে গেছে সেগুলো ছাড়া পুঁজিবাদী সমাজে কিভাবে শ্রেণী সংগ্রাম ঘটবে সেই সম্পর্কে মার্কস এক ধারণা দিয়ে গেছেন। পুঁজিবাদী সমাজ ব্যবস্থার সর্বহারা শ্রেণী তিনভাবে সংগ্রাম চালায়: অর্থনৈতিকভাবে, আদর্শগতভাবে এবং রাজনৈতিকভাবে। অর্থনৈতিক সংগ্রাম। অর্থনৈতিক সংগ্রামের উদ্দেশ্য হল শোষক শ্রেণীর কাছ থেকে অর্থনৈতিক ও আনুষাঙ্গিক সুযোগ সুবিধা আদায় করা। অর্থনৈতিক সুযোগ সুবিধা বলতে স্যালারি বাড়ানো বা একটা যে মিনিমাম ওয়েজ রেট সেটাকে বাড়ানো, কোনো ক্ষেত্রে দামকে সরকারের কন্ট্রোলে আনা যাতে দাম বেশি বৃদ্ধি না পায়, এগুলোকে বলা হয় অর্থনৈতিক সুযোগ সুবিধা। আর আনুষাঙ্গিক সুযোগ সুবিধা মানে কাজের পরিবেশের ক্ষেত্রে সুযোগ সুবিধা নেওয়া, যেমন মার্কস নিজেই আন্দোলন করেছিলেন 8 ঘন্টা কাজের দাবিতে। ঠিক তেমনি কোনো ফ্যাক্টরিতে কী রকম পরিবেশ থাকবে, ফ্যাক্টরিজ অ্যাক্টে এরকম অনেক পরিবেশের কথা বলা আছে যে মানুষ কিভাবে থাকতে পারে, যেন কোনো রাসায়নিক যে শিল্পগুলো রয়েছে সেখানে কী প্রিকশনস নিতে হয়, বা কিভাবে কত ঘন্টা কোন কেমিক্যালের সঙ্গে এক্সপোজারে থাকতে পারবে মানুষ, থাকতে পারবে না, সেগুলোর ক্ষেত্রে যে সুযোগ সুবিধাগুলো নিতে হয় শ্রমিকদের, সেটাকে বলা হয় আনুষাঙ্গিক সুযোগ সুবিধা আদায় করা। অর্থনৈতিক সংগ্রাম চালাতে গিয়ে শ্রমিক সংঘ সংগঠন করে, যেরকম বিভিন্ন লেবার ইউনিয়নস আছে, তারা ধর্মঘট, মিছিল, প্রতিবাদ সভা ইত্যাদি সংগঠিত করে। কিন্তু শ্রমিক আন্দোলন তীব্রতর আকার ধারণ করলে মালিক শ্রেণী শ্রমিকদের অল্প কিছু দাবি মেনে নিয়ে কিংবা নেতাদের একাংশকে বিশেষ সুযোগ সুবিধা দান করে কিংবা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে দমনমূলক পদ্ধতিতে আন্দোলনকে স্তব্ধ করে দিতে পারে। মানে শ্রমিক সংগ্রাম যখন একটা তীব্র রূপ ধারণ করে তখন মালিক শ্রেণী তাদের কিছু দাবি মেনে নিয়ে তাদেরকে খুশি করার চেষ্টা করে। এই কথাটাকে মার্কস একটা টার্মে ইউজ করেছেন যে যখন তারা পুরো ক্ষুধার্ত তখন 2 চামচ স্যুপ খাইয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। তাদের ক্ষুধা এতে মিটবে না, কিন্তু ওই যে ওইটুকুও পাওয়া, সেটা পেয়েও তারা সাময়িকভাবে খুশি হয়ে আন্দোলনকে থামিয়ে দেয়। দ্বিতীয় পদ্ধতি হলো যারা নেতা, ওই যে বললাম বিষয়গত আর বিষয়গত দিক থেকে একটা মানুষ আলাদা হতে পারে, সেই নেতাদের কেউ যদি বিষয়গত দিক থেকে পুঁজিবাদী মানসিকতার হয় তাহলে তাদেরকে প্রলোভন দেখিয়ে তাদের কিছু বেশি সুযোগ সুবিধা দিয়ে এই আন্দোলনকে মালিক শ্রেণী ভেঙে দিতে পারে। কিংবা যদি তাতেও না হয় তাহলে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে পুলিশ প্রশাসন ইত্যাদির মাধ্যমে এই আন্দোলনকে স্তব্ধ করে দিতে পারে। দ্বিতীয় পদ্ধতি হলো রাজনৈতিক সংগ্রাম। রাজনৈতিক সংগ্রামের উদ্দেশ্য হলো বুর্জুয়াদের হাত থেকে রাজনৈতিক ক্ষমতা কেড়ে নেওয়া। এই উদ্দেশ্যে সর্বহারা শ্রেণীর দল নির্বাচনে অংশগ্রহণ করবে এবং সর্বহারা শ্রেণীর স্বার্থবিরোধী আইন ও নিয়মের বিরুদ্ধে সোচ্চার হবে। কিন্তু পুরনো রাষ্ট্রকে ধ্বংস করাই যথেষ্ট নয়, নতুন রাষ্ট্রকে শ্রমিকের স্বার্থ রক্ষাকারীও করে তুলতে হবে। রাষ্ট্রকে শ্রেণী শোষণের হাতিয়ার বানানোর পরিবর্তে সমাজতান্ত্রিক তথা সাম্যবাদী সমাজ গঠনের সহায়ক করে তুলতে হবে। এর জন্য প্রয়োজন শ্রেণী সচেতনতা। অর্থাৎ রাজনৈতিক সংগ্রামের মাধ্যমে একটা পলিটিক্যাল পার্টি তৈরি করবে শ্রমিক শ্রেণী, এবং সেই পার্টি পার্লামেন্টে গিয়ে যেভাবে হোক নিজেদের আইন কানুন, নিজেদের স্বার্থের সঙ্গে সামঞ্জস্য রক্ষাকারী আইন কানুন ইত্যাদি প্রণয়ন করবে। কিন্তু এইটুকুতেই থেমে থাকলে হবে না, তাদের সমাজতান্ত্রিক তথা সাম্যবাদী সমাজ গঠনের চেষ্টা করতে হবে, এবং এর জন্য প্রয়োজন শ্রেণী সচেতনতার। এই শ্রেণী সচেতনতা গঠনের জন্য
সর্বহারা শ্রেণীকে মতাদর্শগত সংগ্রাম চালাতে হবে। আদর্শগত সংগ্রামের উদ্দেশ্য হল শ্রমিকদের মধ্যে শ্রেণী সচেতনতা সৃষ্টি ও বৃদ্ধি, বুর্জুয়া মতাদর্শের বিরোধিতা, সংকীর্ণতা ও সংশোধনবাদিতা পরিহার এবং সর্বহারার বিশ্ব দৃষ্টিবোধ সৃষ্টি। অর্থাৎ শ্রেণী সচেতন করার মাধ্যমে, ওই যে আগে বলেছিলাম যে বিষয়গত আর বিষয়গত দিক থেকে শ্রেণীরা আলাদা হতে পারে, শ্রেণীদের আত্মসচেতন করতে হবে, তাদের বিষয়গত দিকটাকেও সর্বহারা শ্রেণীর সপক্ষে আনতে হবে। তাদের কারোর মধ্যে পুঁজিবাদী মানসিকতা থাকলে চলবে না। তাই প্রত্যেকের মধ্যে শ্রেণী সচেতনতা সৃষ্টি করতে হবে এবং যাদের মধ্যে সৃষ্ট হয়ে আছে সেই শ্রেণী সচেতনতা বৃদ্ধি করতে হবে। বুর্জুয়া মতাদর্শগুলোর বিরোধিতা করতে হবে এবং সংকীর্ণতা ও সংশোধনবাদিতা পরিহার করতে হবে। ওই যে বললাম ক্ষুধার্ত পেটে 2 চামচ স্যুপ খাইয়ে দেওয়ার ব্যাপারটা, এটাকেই বলা হয় সংশোধনবাদিতা, মানে একটু সংশোধন করে জোড়াতাপ্পি দিয়ে এগিয়ে যাওয়া। সেই এগিয়ে যাওয়ার ব্যাপারটাকে আটকাতে হবে। যে কোনো প্রকারের সংকীর্ণতা আর সংশোধনবাদিতা পরিহার করতে হবে এবং সর্বহারা সম্পর্কে একটা বিশ্ব দৃষ্টিবোধ সৃষ্টি করতে হবে, মানে প্রত্যেকেই যেন সেই একই দৃষ্টিভঙ্গি দিয়ে চালিত হয়, এই চেষ্টা করতে হবে। এর মাধ্যমে শ্রমিকরা দলবদ্ধ হবে এবং সর্বহারা শ্রেণীর একনায়কত্ব প্রতিষ্ঠার পথে সুদৃঢ়ভাবে এগিয়ে যাবে। এটাই হলো শ্রেণী সংগ্রামের মতাদর্শগত সংগ্রাম। এবার এই সংগ্রামের সমালোচনা। মার্ক্সীয় মতবাদের শ্রেণী ও শ্রেণী সংগ্রাম সংক্রান্ত তত্ত্ব বিভিন্ন দিক থেকে সমালোচনার সম্মুখীন হয়েছে। এখানে সমালোচনাগুলোকে রেডে দেখালাম আর সমালোচনাগুলোর উত্তরটাকে গ্রিনে দেখিয়েছি। ফার্স্ট, সমালোচকদের মতে মানব সমাজের ইতিহাস শুধু শ্রেণী সংগ্রামের ইতিহাস নয়, শ্রেণী সমঝোতারও ইতিহাস। দ্বন্দ্ব ছাড়াও সমাজে প্রেম, ভক্তি, সম্মানের অস্তিত্ব রয়েছে। দ্বিতীয়, মার্ক্স সর্বকালীন সমাজ ব্যবস্থায় পরস্পর বিরোধী 2টি শ্রেণীর অস্তিত্বের কথা বলেছেন, কিন্তু বাস্তবে বিত্তবান ও বিত্তহীন বা শোষক ও শোষিত শ্রেণী ছাড়াও সমাজের মধ্যবিত্ত শ্রেণীর অস্তিত্বকে অস্বীকার করা যায় না। এক্ষেত্রে উত্তরটা হলো, বিভিন্ন গৌণ শ্রেণীর অস্তিত্ব সত্ত্বেও কোনো সমাজের উৎপাদন সম্পর্কের পরিপ্রেক্ষিতে পরস্পর বিরোধী 2টি মুখ্য শ্রেণীর উপস্থিতি এবং তাদের মধ্যে শ্রেণী সংঘাতের ঘটনা হলো ঐতিহাসিক সত্য। আবার সমাজে বিভিন্ন কারণে সৃষ্ট সংঘাতের মধ্যে অর্থনৈতিক দ্বন্দ্বই প্রধান, একথাও অনস্বীকার্য। অর্থাৎ মার্ক্সবাদীদের মতে সমাজে সবসময় শুধু পরস্পর বিরোধী 2টো শ্রেণীই থাকে না, আরও শ্রেণীও থাকে, যেমন মধ্যবিত্ত শ্রেণী। কিন্তু মার্ক্স একথা তো স্বীকারই করেছেন যে গৌণ শ্রেণীর অস্তিত্ব সমাজে আছে। তাছাড়াও যে কোনো উৎপাদন ব্যবস্থায় মূল পরস্পর বিরোধী 2টি শ্রেণীই থাকে, একথাও অনস্বীকার্য। আবার বিভিন্ন দ্বন্দ্বের মধ্যে অর্থনৈতিক দ্বন্দ্বটাই প্রধান, একথাটাও অনস্বীকার্য। মার্ক্সীয় মতবাদে কেবল অর্থনৈতিক স্বার্থের ভিত্তিতে শ্রেণী সংগ্রামের কথা বলা হয়েছে, কিন্তু বাস্তবে অর্থনৈতিক স্বার্থ ছাড়াও নানা কারণে সমাজের সংঘাতের সৃষ্টি হয়ে থাকে। তবে মার্ক্সবাদ অর্থনৈতিক দ্বন্দ্বকে সর্বাধিক গুরুত্ব দিলেও অন্যান্য দ্বন্দ্বের কথা অস্বীকার করেনি। এটাও একই কথা যে বলা হচ্ছে যে অর্থনৈতিক স্বার্থ ছাড়াও তো অন্যান্য দ্বন্দ্ব হয়, কিন্তু মার্ক্সবাদ অন্যান্য দ্বন্দ্বের কথা অস্বীকারও করেনি, আবার এটাও অস্বীকার করা যায় না যে অর্থনৈতিক দ্বন্দ্বটাই হলো প্রধান। সমালোচকদের মতে আধুনিক জনকল্যাণকামী রাষ্ট্র শ্রেণী শোষণের হাতিয়ার নয়, কিন্তু আধুনিক জনকল্যাণকামী রাষ্ট্রের প্রতিষ্ঠার ফলে রাষ্ট্রের চরিত্রের বিশেষ পরিবর্তন হয়নি। জনকল্যাণকামী রাষ্ট্র আসলে শ্রেণী শোষণের জন্য নির্মিত রাষ্ট্রেরই এক পরিবর্তিত রূপ। মানে বলা হচ্ছে যে আধুনিক জনকল্যাণকামী রাষ্ট্রে এক সাইড থেকে আরেক সাইডে অনেকেই লিপ বা জাম্প নিতে পারে। যেমন যদি শ্রমিক শ্রেণীরা বেশি ইনকাম করতে শুরু করে, তারাও পুঁজিপতি শ্রেণীদের মধ্যে চলে আসতে পারে। ওইভাবে কোনো শ্রেণীর ভাগ নেই, তাই রাষ্ট্র শ্রেণী শোষণের হাতিয়ার নয়। কিন্তু সেই সমাজেও এক শ্রেণীই তো আরেক শ্রেণীকে শোষণ করবে, হয়তো কয়েকজন এদিক থেকে ওদিক যেতে পারে, বাট সমাজের চরিত্র তার তো একই থাকে। তাই সেটা বলা হচ্ছে যে এতে রাষ্ট্রের চরিত্রের বিশেষ পরিবর্তন হয়নি।
ল্যাস্কি বলেছেন, পুঁজিবাদী সমাজ ভেঙে যাওয়ার পর সাম্যবাদ না এসে সম্পূর্ণ নৈরাজ্য আসতে পারে, অথবা পুঁজিবাদী সমাজের ধ্বংসের পর শ্রেণীহীন সমাজের পরিবর্তে নতুন সমাজের গর্ভ থেকে একটি নতুন সুবিধাভোগী শ্রেণীর আবির্ভাব ঘটতে পারে, যেটা অলরেডি হয়েছে। সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়ন বলো, চায়না বলো, কিউবা বলো বা নর্থ কোরিয়া বলো, এই সমস্ত জায়গায় কোনো জায়গায় সমাজতান্ত্রিক সমাজ ভালোভাবে প্রতিষ্ঠিত হতে পারেনি বা সাম্যবাদের দিকে সেই সমাজ এগিয়েও যায়নি। উল্টে একটা অন্য শ্রেণী চলে এসেছে, তারা সুবিধাভোগী শ্রেণী বা সুবিধাভোগী শ্রেণী, তারা আবার অত্যাচারের একটা নতুন রূপ আমাদের দেখিয়েছে। এক্ষেত্রেই মার্কস বলতে চেয়েছেন যে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ার পরে সমাজে একটি নতুন সুবিধাবাদী শ্রেণী সৃষ্টি হতে পারে, এমন সম্ভাবনাকে মার্কস কোনোদিনই অস্বীকার করেননি। তার জন্যই তিনি আদর্শগত সংগ্রাম পরিচালনা করার কথা বলেন। তিনি এটাই বলেছেন যে সবার মানসিকতার পরিবর্তন করতে হবে, না হয় ওই উন্নততর সমাজ কোনোদিন আসবে না। মূল্যায়ন। উপরোক্ত বিরূপ সমালোচনা সত্ত্বেও শ্রেণী সংগ্রাম সম্পর্কে মার্ক্সবাদের বৈজ্ঞানিক তাৎপর্যকে কোনোভাবেই অস্বীকার করা যায় না। আবার সমাজে বিভিন্ন কারণে সৃষ্ট সংঘাতের মধ্যে অর্থনৈতিক সংঘাতই যে সর্বাধিক গুরুত্বপূর্ণ সে কথাও অনস্বীকার্য। শ্রেণী সংগ্রামের চূড়ান্ত নিষ্পত্তির পর সমাজ সাধারণ মানুষ দ্বারা নিয়ন্ত্রিত হবে এবং তখন থেকেই মানুষ সম্পূর্ণ সচেতনভাবে নিজেদের ইতিহাস রচনা করবে বলে মার্ক্সবাদীরা দাবি করেন। মানে মার্ক্সবাদীরা যেটা বলতে চেয়েছেন যে আগে সম্পূর্ণ থিওরিটা জানো এবং সেই জ্ঞানের প্রয়োগ করার মাধ্যমে নিজেদের জীবনকেই উন্নত করো। মার্ক্স বলতে চেয়েছেন যে এই শ্রেণী সংগ্রাম যখন শেষ হবে, যখন সম্পত্তির ওপর সামাজিক মালিকানা প্রতিষ্ঠিত হবে, তখন মানুষই তো তার মালিকানা পাবে এবং সাধারণ মানুষ নিজেদের স্বার্থের জন্যই সচেতনভাবে এক নতুন ইতিহাস রচনা করবে। শ্রেণী সংগ্রামের চূড়ান্ত নিষ্পত্তির পর সমাজ সাধারণ মানুষের দ্বারা নিয়ন্ত্রিত হবে এবং তখন থেকেই মানুষ সম্পূর্ণ সচেতনভাবে নিজেদের ইতিহাস রচনা করবে বলে মার্ক্স দাবি করেন। অমার্ক্সবাদী রাষ্ট্রবিজ্ঞানী ম্যাকাইভারও শ্রেণী সংগ্রামের তত্ত্বকে উপেক্ষা করতে পারেননি। তাই সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার বিবর্তনের ক্ষেত্রে শ্রেণী সংগ্রামের গুরুত্বপূর্ণ ও উল্লেখযোগ্য ভূমিকাকে অস্বীকার করা যায় না। উত্তরটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। এরকম আর কোনো প্রশ্নের উত্তর জানতে ইচ্ছে হলে কমেন্টে অবশ্যই জানিও। থ্যাংক ইউ।